দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুল ইসলাম। আজকে স্পোর্টস টকে আলোচ্য বিষয়বস্তু নির্ধারণ করেছি খুবই সমসাময়িক। আজকে 2রা জুলাই 2020 বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। তাই স্বভাবতই আজকের বিষয়বস্তু হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস এবং আমাদের ক্রীড়া সাংবাদিকতা। আর আজকের এই চমৎকার বিষয়ে কথা বলবার জন্য আমার সেটে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সর্বজন শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ, লিজেন্ডারি ক্রীড়া ভাষ্যকার, ক্রীড়া বিশ্লেষক। আছেন MM কায়সার, ক্রীড়া সম্পাদক বার্তা24.com, এবং আছেন মঞ্জুর মোর্শেদ, বিশেষ প্রতিনিধি ক্রীড়া, যমুনা টেলিভিশন। মোর্শেদ কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জয়েন করবে আমরা আশা করছি। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাতে চাই। আলফাজ ভাই, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তোমার দোয়া এবং আমার শ্রোতা যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, তাদের সকলের দোয়া এবং তাদের দোয়াতে এখনো পর্যন্ত সুস্থ আছি। এখনো পর্যন্ত এই চরম দুর্যোগের মধ্যে আমার মনে হয় যে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় কথা। আপনাদের দোয়া অত্যন্ত কার্যকরী, কথা অবশ্যই বলতে হবে। আসুন সকলেই সাবধানে থাকি এবং এই যে দুর্যোগের পিরিয়ডটা চলছে এটা অতিক্রম করার চেষ্টা করি। ইনশাল্লাহ অচিরেই আবার ভালো দিন বা শুভ দিনগুলো আসবে, আমরা আবার আগের মতন ফ্রিলি মেলামেশা করতে পারবো, ঘোরাফেরা করতে পারবো। জি, থ্যাংক ইউ। এরপরে আমরা MM কায়সারকে দেখতে পাচ্ছি, ক্রীড়া সম্পাদক বার্তা24। কায়সার ভাই, স্বাগত জানাচ্ছি স্পোর্টস টক উইথ শামসুল ইসলাম। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি শামসুল ভাই, এবং খুব ভালো লাগলো যে আলফাজ ভাইকে এইভাবে আলফাজ ভাইয়ের সাথে সংযুক্ত হতে পেরে, এবং আমার সৌভাগ্য হয়েছিল যে আলফাজ ভাইয়ের সাথে আমি কিন্তু কমেন্ট্রি করতে পেরেছি, এবং আলফাজ ভাইয়ের সাথে এই আড্ডায় আরো অনেক কথাবার্তা হবে। তবে আলফাজ ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে চাই যে এই কঠিন সময়টা ভালো আছি এটি বলতে পারাটাই কিন্তু এখন অনেক বড় একটা সুখকর একটা উপলব্ধি। সো আমরা যারা সেই সামান্য কয়েকজন সেই সুখকর উপলব্ধিটা করতে পারছি, তাদের কাছে কিন্তু তারা কিন্তু আমাদের সবার কাছে স্বয়ং আল্লাহর কাছে আমাদের কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত যে এই কঠিন সময়টা আমরা বলতে পারছি যে আমরা ভালো রয়েছি। অথচ দেশের বেশিরভাগ মানুষ কিন্তু ভালো নেই, কঠিন সমস্যায় রয়েছে, অনেক ধরনের সমস্যা রয়েছে। আপনার কোভিড-19, কেউ হয়তো অসুস্থতা পড়েছেন, কেউ অর্থনৈতিক ভাবে সমস্যায় পড়েছেন, কারো চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। চারিদিক থেকে কিন্তু এখন কোনো জায়গা থেকে সুখকর খবর নেই। সকালবেলা যখন মোবাইল ওপেন করি বা ফেসবুক যখন ওপেন করি, প্রথম কথাটাই আসে যে শোক সংবাদ। মসজিদের মাইক থেকে মসজিদে আমি যেখানে থাকি পাশেই মসজিদ রয়েছে, মসজিদের মাইক থেকে আজান যতবার শোনা যায় তার চেয়ে বেশিবার শোনা যায় একটি শোক সংবাদ। তো এই কঠিন সময়টায় আমরা সবাই যে ভালো থাকতে পারছি, খুব কম লোকজন ভালো থাকতে পারছি, সেই তালিকায় নিজেদেরকে রাখতে পেরে একটু সৌভাগ্যবান মনে করছি আমরা সবাই নিজেদেরকে। জি জি, ধন্যবাদ কায়সার ভাই। আমরা মূল আলোচ্য বিষয়ে চলে যেতে চাই। ইনফ্যাক্ট কোভিড এই প্যান্ডেমিক চলাকালীন সময়টায় আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি দর্শকদের সামনে প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে আমি শামসুল ইসলাম স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই, যে মেন্টালি একটু ফিট রাখা, মেন্টালি একটু বুস্ট আপ করা আমাদের যারা স্পোর্টস লাভার রয়েছে, অডিয়েন্স রয়েছে তাদেরকে। তো আজকের যে বিষয়বস্তু বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের একটু প্রেক্ষাপট আমি শুরুতে বলে নিতে চাই। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসটা হচ্ছে 1924 সালের 2 জুলাই IIPS অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের জন্ম হয় ফ্রান্সে। সেই সুবাদে 2রা জুলাইকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। এবং আমরা জানি যে 93তম দিবস এটা। এবং 1995 সাল বিশ্বব্যাপী IIPS এর অ্যাফিলিয়েটেড যারা সংস্থা রয়েছে বিভিন্ন দেশে, তারা এই দিবসটা বিশ্বব্যাপী নিজ নিজ দেশে পালন করছে। সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এবং স্মরণ সভা, শ্রদ্ধার্ঘ নিবেদনের মাধ্যমে তাদের এই সেক্টরের গুণীজনদের। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আমরা জানি পাকিস্তান আমলে চালু হয়েছিল, পরবর্তীতে এটার যে প্রথম আমাদের প্রয়াত লেজেন্ডারি ক্রীড়া ভাষ্যকার আব্দুল হামিদ এটা সভাপতি ছিলেন এবং তিনি চালু করেছিলেন। শামসুল ভাই, আমি আপনাকে একটু বাধা দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে যান্ত্রিক বোধহয় গোলযোগ তৈরি হয়েছে, একটু আপনার সাউন্ডটা একটু ইকো হয়ে আসছে। আলফাজ ভাই, আপনার কাছেও কি এই সমস্যাটা হচ্ছে? না, আমি ঠিক শুনতে পাচ্ছি। আমাকে কি ঠিক শোনা যাচ্ছে? শামসুল ভাই, আমার মনে হয় আপনাকে পরিষ্কার শোনা যাচ্ছে, কিন্তু শামসুল ভাইয়ের কথাটা এবার ঠিক শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, রাইট? এখন ক্লিয়ার, বলেন।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, যেটার প্রথম সভাপতি ছিলেন বাংলাদেশ আমলে আমাদের প্রয়াত ক্রীড়া ভাষ্যকার আব্দুল হামিদ। এছাড়াও ধারাভাষ্য অঙ্গনের অনেক লোক এই ক্রীড়া লেখক সমিতি তথা ক্রীড়া সাংবাদিকতার সাথে নিবিড়ভাবে জড়িয়েছিলেন। আব্দুল হামিদ, মোহাম্মদ মুসা, নূর আহমেদ, খোদাবক্স মৃধা, আতাউল হক মল্লিক, এরা প্রত্যেকেই কিন্তু প্রথম সারির ক্রীড়া লেখক ছিলেন। কেউ কেউ ক্রীড়া সাংবাদিক ছিলেন, মুসা ভাই, হামিদ ভাই একেবারে ফ্রন্ট লাইনে। মোহাম্মদ শাহজাহান, বদরুল হুদা চৌধুরী, এরা ডাক সাহিত্যের ক্রীড়া লেখক ছিলেন সেই সময়। আর যারা লিভিং লিজেন্ড আছেন, কামরুজ্জামান ভাই প্রথম সেক্রেটারি, ইকরামুজ্জামান ভাই বা সমসাময়িক আজম মাহমুদ ভাই সহ অন্যান্য অনেক সিনিয়র ক্রীড়া জার্নালিস্ট আমাদের মাঝে রয়ে গেছে। শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই সেক্টরে যারা প্রবীণ ব্যক্তিত্ব, বিশেষ করে ক্রীড়া সাংবাদিকতার জগতে আমরা যাদেরকে হারিয়েছি, তাদের আত্মার শ্রদ্ধা নিবেদন করে আজকের এই পর্বটি আমরা উপস্থাপন করছি। আলফাজ ভাই একজন পুরনো মানুষ, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা ক্রীড়াঙ্গনের সাথে চলা। আজকের বিষয়বস্তুর উপরে প্রাথমিক যে আলোচনা সেটা শুরু করবার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ছোট ছোট স্লটেই আমরা কথা বলবো। শামসুল, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে, ক্রীড়া সাংবাদিকতা দিবস। সুতরাং এই দিবসকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। একটু আগেই তুমি যাদের কথা বলছিলে, আমিও সেই তাদের কথা দিয়ে শুরু করতে চাই। আমি নিজে একজন ভাষ্যকার, সুতরাং আমার সাথে ভাষ্যকার হিসেবে যারা কাজ করেছেন এবং যারা সাংবাদিকতা করতেন তাদের কথাই আগে বলি। হামিদ ভাইয়ের কথা সবচেয়ে আগে আসে, তার কারণ তিনি ক্রীড়া লেখক সমিতির বাংলাদেশে যে প্রথম কমিটি হয়েছিল সেটা সভাপতিও ছিলেন। পাশাপাশি চলে আসবে মুসা ভাইয়ের কথা, ইনকিলাব পত্রিকার সাথে তিনি জড়িত ছিলেন। আতাউল হক মল্লিক ভাই, তিনিও কিন্তু মিল্লাত পত্রিকার সাথে ছিলেন। চিটাগাঁয়ে বদরুল হুদা চৌধুরী সাহেব, তিনিও সেখানে সাংবাদিকতা করতেন। শাহজাহান ভাই, তৌফিক আজিজ খান ডেইলি স্টারে ছিলেন। এরকম অনেক, আমাদের খোদাবক্স মৃধা, নূর আহমেদ ভাই, সকলেরই কিন্তু লেখার একটা অভ্যেস, অর্থাৎ কথা বলার পাশাপাশি লেখালেখি করার অভ্যেস কিন্তু ছিল। কিন্তু তার পাশাপাশি আমি, যারা কথা বলেন না কিন্তু সাংবাদিক হিসেবে নিজেদেরকে খুব উজ্জ্বল করে মেলে ধরতে পেরেছেন, তাদেরকেও স্মরণ করতে চাচ্ছি। সেখানে কামরুজ্জামান ভাই আছেন, একরামুজ্জামান ভাই রয়েছেন, উৎপল শুভ্রের কথা বলতে পারি, এখন দিলু খন্দকারের কথা বলতে পারি, আরিফ বাবুর কথা বলতে পারি, আমার সঙ্গে রয়েছেন এম কায়সার, তার কথাও বলতে পারি। কায়সার কিন্তু খুব ভালো একজন কমেন্টেটর, আমরা কিন্তু একসাথে কমেন্ট্রি করেছি। কমেন্ট্রিটাকে সে প্রথম তার চয়েস হিসাবে বেছে নেয়নি বলে খুব বেশি আপনারা তাকে মাইক্রোফোনে শুনতে পারেন না। সে লেখাটাকেই বেশি প্রাধান্য দিয়েছে বলে লেখালেখির মধ্যে নিজেকে সে বেশি জড়িয়ে রেখেছে। তো একটা কথাই আমি বলতে চাই যে আসলে কিন্তু দুটো জিনিসই সাংবাদিকতা। একটা হলো লিখিত লেখালেখি করে সাংবাদিকতা, আরেকটা হলো আমরা যে রেডিও টেলিভিশনে কাজ করি তারা বলতে পারি আমাদেরকে যে রেডিও সাংবাদিকতা বা টিভি সাংবাদিকতা, এই কাজগুলো আমরা করি। আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে বা মনে হচ্ছে এখন, যে যদিও তাৎক্ষণিকভাবে টিভি বা রেডিওর সাংবাদিকতা যারা করেন, বিশেষ করে টিভির সাংবাদিকতা যারা করেন, তারা কিন্তু খুব নজরে আসেন, বা টেলিভিশনে তাদেরকে দেখা যায় তারা বেশ কিছু কথাবার্তা চটপট বলে ফেলেন, স্মার্টলি বলেন, অনেক জিনিস এই করেন। সুতরাং যারা দেখেন ওই অনুষ্ঠানগুলো, তাদের মনে তাদের একটা ছাপ বা দাগ কিন্তু কাটে। কিন্তু তার চেয়ে তো বেশি আমার মনে হয় দাগ কাটতে সক্ষম হন তারাই যারা পত্রিকায় নিয়মিত ভাবে লেখেন এবং যাদের লেখার বাঁধনি খুবই ভালো এবং যাদের ভিতরে খুব ভালো কি বলবো মেটেরিয়াল থাকে, তারাই কিন্তু আসল দাগটা তারা কাটতে পারেন। তার কারণ আমরা দৈনিক পত্রিকায় ক্রীড়া সাংবাদিকতার কথা দেখি এবং সেই পত্রিকা গুলো আমাদের টেবিলে আসে। আমি যদি আমার ছোটবেলার কথাই বলি, আমার ছোটবেলায় যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে পত্রিকা পড়া শুরু করছি। পত্রিকা পড়ার মধ্যে ওই প্রথম পাতা বা শেষের পাতা কি আছে সেগুলো কিন্তু আমরা খুব বেশি দেখতাম না। খুলতামই প্রথমেই যে খেলার পাতা কি আছে, এবং খেলার পাতার যে রিপোর্টিং গুলো রয়েছে সেগুলোই প্রথমে নজর বুলিয়ে নিতাম, এবং দিনের মধ্যে ইম্পর্টেন্ট কিছু পেলে পারে অন্য বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে আবার সেই খেলার পাতা খুলে দেখাতাম, দেখ আজকে এখানে কিন্তু এই কথাগুলো লিখেছে। তো সুতরাং ওইটার গুরুত্বই আমাদের কাছে খুব বেশি ছিল। আমি সেই জন্য মনে করি যে যারা পত্রিকায় লেখালেখি করেন তারাই আসলে ক্রীড়া সাংবাদিক হিসাবে আমাদের চাইতে এগিয়ে রয়েছেন। আমরা যদিও রেডিও বা টেলিভিশনে তাৎক্ষণিকভাবে হয়তো সাংবাদিকতার কাজটাই করি, কিন্তু আমাদের চাইতে দাগ কাটতে বেশি সক্ষম হন যারা লেখালেখি করেন। এবং এই লেখালেখি কিন্তু দৈনিক পত্রিকায় হতে পারে, সাপ্তাহিক পত্রিকা হতে পারে, মাসিক পত্রিকায় হতে পারে, এবং সে কারণে আমার মনে হয় যারা লেখালেখির সাংবাদিকতা যারা করেছেন তারা কিন্তু নিজেদেরকে আলাদাভাবে চিনাতেও সক্ষম হয়েছেন। অনেকেই কিন্তু এখন বেশ আলোচনায় আছেন। এবং আরো একটা জিনিস অবশ্যই বলতে হবে যে
লেখালেখি করে যারা সাংবাদিক হয়েছেন তারা কিন্তু আমার মনে হয় সমাজেও একটু অন্য যারা রয়েছে, আমরা যারা রয়েছি, বিশেষ করে আমি যদি বাংলাদেশের কথা বলি, এই পার্সপেক্টিভে বললে আমি বলবো যে আমাদেরকে কিন্তু খুব কম লোকই চেনেন বা খুব কম সম্মানই কিন্তু আমরা পেয়ে থাকি আমাদের সমাজে। কিন্তু লেখালেখি করে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তারা কিন্তু সমাজে বেশ এগিয়ে রয়েছেন, সম্মান পান, লোকজনের কাছে যেতে পারেন। সেই জায়গা থেকে আমার মনে হয় গুরুত্বটা বা ফোকাসটা অত্যন্ত বেশি যারা লেখালেখি করেন তাদের উপরে। আমার মনে হয় আমি এই স্পেলে এইটুকুই বলি, আর বাকিটা আবার পরের স্পেলে আমি বলবো। জি অবশ্যই, থ্যাংক ইউ। আমরা আবার ভিন্ন একটা ক্লু দিব। কায়সার ভাই আপনার কাছে যেতে চাই। আপনি মিড জেনারেশন যদি আমরা ধরি জার্নালিজমের ক্ষেত্রে বাংলাদেশের আঙ্গিকে, সেইখান থেকে নিয়ে ইতিমধ্যে কালে কালে অনেকটা সময় এই সেক্টরে কাটিয়ে দিয়েছেন। রিসেন্ট পাস্টে আপনাকে কমেন্ট্রি বক্সেও আমরা পেয়েছি, এবং অফ এয়ারে আমরা আলোচনা করছিলাম যে জার্নালিজমের এখনকার যে ধারণ, অর্থাৎ এই যে মাল্টি ডাইমেনশনাল যে একটা অ্যাপ্রোচ চলে এসছে, সেইটার সাথে মানিয়ে নিতে কেমন হিমশিম খাচ্ছে মধ্য প্রজন্ম, তরুণ প্রজন্মের সাথে মিলেমিশে প্রযুক্তির সাথে অ্যাডাপ্ট করে নিয়ে জার্নালিজমটা করতে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়? ধন্যবাদ শামসুল ভাই। আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারের খুব সম্ভবত 23 বা 24 বছরের মতো হয়ে গিয়েছে। তবে আমি সেই প্রথম দিন থেকে একটা কথা সবসময় বিশ্বাস করে আসছি, যে প্রথম দিন থেকে যেভাবে আমি শিখছিলাম, আজকে 24 বছর পরে এসে কিন্তু আমাকে আবার শিখতে হচ্ছে। এখানে কেউ যদি বলে যে আমি সাংবাদিকতার সবকিছু শিখে গিয়েছি, তাহলে আপনি বুঝবেন যে তার কোনো কিছু শেখা হয়নি। এ কারণে আমি সবসময় মনে করি যে সাংবাদিকতা হলো প্রতিদিনের শেখা, এবং প্রতিদিনই আপনি যত বেশি করে শিখতে পারবেন তত বেশি কিন্তু নিজেকে ঋদ্ধ করতে পারবেন। আজকে আলফাজ ভাইয়ের কথা শুনে আমার খুব ভালো লাগছে। আলফাজ ভাইয়ের কমেন্ট্রি শুনে কিন্তু আমরা ছোটবেলায় বড় হয়েছি। আলফাজ ভাই রেডিওতে যখন বলতেন মোহামেডান আবাহনী ম্যাচে অথবা যে কোনো বড় ম্যাচে, তারা যখন কথা বলতেন, আব্দুল হামিদ ভাই, আলফাজ ভাই বলতেন, মল্লিক ভাই বলতেন, মুসা ভাই বলতেন, খোদাবক্স মৃধা, তার সাথে কিন্তু আমি কমেন্ট্রি বক্স শেয়ার করেছি। তো এদের এনারা এক অর্থে তারা কিন্তু এই স্পোর্টস অঙ্গনের কিন্তু লিজেন্ড। এই বিষয়টা আমি একটা জিনিস যোগ করতে চাই। অনেকে হয়তো বলে থাকেন যে ক্রীড়া সাংবাদিকতায় শুধুমাত্র যারা লেখালেখি করেন বা যারা টেলিভিশনে সাংবাদিকতা করেন তারাই শুধুমাত্র তারকা। আমি সেটাতে বিশ্বাস করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই এরিনায়, ক্রীড়া সাংবাদিকতার এই এরিনায় যারা লেখালেখি করেন, যারা বুম হাতে টেলিভিশনে সাংবাদিকতা করেন, ইভেন ক্যামেরা পার্সন যারা রয়েছেন, এমনকি যারা প্রুফ রিডার পর্যন্ত রয়েছেন বা যারা পেজ মেকআপের দায়িত্ব রয়েছেন, তাদেরও কিন্তু এই ক্রীড়াঙ্গনে অনেক অনেক বেশি আপনার ভূমিকা রয়েছে। হয়তো আমরা তারা পিছন থেকে দেখে কাজ করেন দেখে আমরা কিন্তু তাদের কাজটুকু সেরকম ভাবে গুরুত্বটা কি সেটা বুঝতে পারি না, কিন্তু তারা যদি সরে যান তাহলে কিন্তু সামনে কিন্তু আপনি প্রত্যেকদিন সকালবেলা যে সুন্দর পাতা দেখেন, পত্রিকা দেখেন, সেই পত্রিকাটা হয়তো আপনি দেখতে পাবেন না। তো আমার মনে হয় যে এখানে আমরা সবাই এই ক্রীড়া সাংবাদিকতার একটা বড়, ক্রীড়া সাংবাদিকতাকে যদি আপনি একটা বড় গাছ হিসাবে ধরেন, তাহলে সেই গাছের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। কিন্তু কেউ হয়তো কমেন্টেটর, কেউ লেখক, কেউ আপনার ক্রীড়া রিপোর্টার, কেউ ফটোগ্রাফার এবং কেউ ক্যামেরাম্যান। সো আমার মনে হয় যে এখানে ডিভিশন করার কোনো কিছু নেই। সবাই নিজেদের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বলেই কিন্তু, সবাই নিজেদের কাজটুকু ঠিক মতো করতে পারছে দেখে কিন্তু দিনের শেষে বা পরের দিন সকালে আমরা একটা ভালো পত্রিকা পাই, বা টেলিভিশনে একটা ভালো প্যাকেজ তৈরি করা যায়, বা ভালো একটা অনুষ্ঠান করা যায়, বা ভালো একটা রিপোর্ট করা যায়। তো এখানে কেউ যদি শুধুমাত্র বলে যে নিজেকে কেন্দ্র করে বা এককভাবে নিজের কোনো কৃতিত্ব দাবি করে, তাহলে আমি মনে করি যে হি ইজ লিভিং ইন ফুলস ওয়ার্ল্ড। এখানে আপনি কখনোই কিন্তু এককভাবে কোনো কৃতিত্ব দেখানোর কোনো কিছু নাই। আর এটি একদম সত্যি কথা যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার টেকনিক্যালি আপনাকে সাউন্ড হতে হবে। যেমন আপনার কমেন্ট্রি, আমি খুব কম সময় কমেন্ট্রি করেছি, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে সবাই কিন্তু কমেন্ট্রেটর হতে পারবে না। সবাই হয়তো ক্রীড়া সাংবাদিক হতে পারবে, কিন্তু সবাই কিন্তু কমেন্ট্রি করতে পারবে না। কারণ কমেন্ট্রি করার জন্য আপনার সেই মুহূর্তের যে আপনার স্কিলটা দরকার, সেই মুহূর্তে আপনাকে কোন সময় কোন কথাটা বলতে হবে এবং কোন বাক্যটা চুজ করতে হবে, সঠিক হলো কিনা, এত কম একটা, ঠিক একজন ব্যাটসম্যান যেমন একটা বল, ক্রিকেট বল খেলার জন্য যেরকম সময়টা পান, ঠিক তেমন ভাবে কিন্তু একজন কমেন্টেটরকে খুব ন্যারো সেকেন্ডে কিন্তু সমস্যাটা সমাধান করতে হয়, বা খুব ন্যারো সেকেন্ডে কিন্তু তাকে কি বলতে হবে সেটা কিন্তু ঠিক করতে হয়। ধরুন লাস্ট ওভারে খেলা চলছে, আপনার বল ম্যাচের জন্য দু পক্ষই দু দলেরই কিন্তু সমান একটা সুযোগ রয়েছে, সে ঠিক রেখেও কিন্তু শ্রোতাদেরকে উত্তেজিত করবেন, সেটি কিন্তু করার বিষয়টা কিন্তু অনেক বড় একটা আর্ট। সেটা কিন্তু যে কোনো ক্রীড়া সাংবাদিক কিন্তু করতে পারবে না। সেটা যদি করতে হয় তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই আপনাকে কিন্তু টেকনিক্যালি
সাউন্ড সাউন্ড হতে হবে, যে টেকনিক্যাল খোদাবক্স মৃধা, রাইট। আমার মনে হয় সাউন্ড আমার শুনতে পাচ্ছেন আপনি শামসুল ভাই? একটু ইন্টারাপ্ট করছে, বেঁধে বেঁধে আসছে, তারপরেও শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে আমি তাহলে একটু লিভ করে আবার বেরিয়ে ঢুকি, এর মাঝখানে আপনারা কথা বলতে থাকেন একটু, তাহলে আমার মনে হয় একটু শুরু বেটার হবে। জি জি, ওকে। আলফাজ ভাই, আমরা কায়সার ভাইয়ের কাছে শুনছিলাম যে মানে বিষয়টা কি আসলে, এবং উনি কিন্তু রিকগনাইজড করলেন যে কমেন্ট্রি ইজ মোর টাফার দেন স্পোর্টস জার্নালিজম। অর্থাৎ কমেন্ট্রি, আমাদের মুসা ভাই একটা কথা বলতো জার্নালিজম ইন এ হারি, আর কমেন্ট্রি মানে হচ্ছে যে লিটারেচার ইন এ রকেট সায়েন্স বা রকেট স্পিড বলতেন। তো কমেন্ট্রি ঘটনার সঙ্গে সঙ্গে বলতে হয়, ক্যাচ অফ দ্য মোমেন্ট, এইচ অফ দ্য ডটস পিক করতে হয়, ইলাস্ট্রেট করতে হয়। তো ইটস রিয়েলি টাফ। আমি যেটা বলতে চাচ্ছি যে 167টি দেশে এআইপিএস এর অঙ্গ সংগঠনগুলো রয়েছে, এবং 1992 সালে আমাদের বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এশিয়ান স্পোর্টস প্রেস ইউনিয়নের সদস্য পদ পায়, আর 1993 সালে এআইপিএস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের তারা সদস্য পদ পায়। এভাবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কিন্তু একটা প্রচার প্রসার পেয়েছে। তা আজকের যে বিষয় আমাদের ক্রীড়া সাংবাদিকতা, আপনি তো লম্বা সময় ধরে দেখছেন, তাই না? টেলিভিশন জার্নালিজম এখন ভুরি ভুরি হচ্ছে, অনেক তরুণ ছেলে আসছে। তো এই যে বর্তমানের জার্নালিজমের কোয়ালিটি আর আগেকার জার্নালিজমের কোয়ালিটি, এর মধ্যে যদি কম্পেয়ার করতে বলি, আপনি কি কোনো পার্থক্য খুঁজে পান? অবশ্যই পার্থক্য খুঁজে পাই। তোমাকে একটা জিনিস, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা খুব লাকি এনাফ যে তুমি প্রেস জার্নালিস্ট হিসাবে যে লোকটাকে এনেছো, কায়সার, সে কিন্তু কমেন্টেটর আসলে। এবং সে যেহেতু মানে দুটো ডিশই খেয়েছে, দুটো খাবারই খেয়েছে, সে কিন্তু খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে পারছে যে কোন খাবারটার প্রস্তুত প্রণালী খুব সহজ এবং কোনটার প্রস্তুত প্রণালী একটু কঠিন। এবং সে কারণে কিন্তু সে বলেই ফেলেছে যে কমেন্ট্রি করাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, এখানে বেশ কিছু এক্সট্রা স্কিল বা এক্সট্রা স্মার্টনেস দরকার হয়, সেই জিনিসটা সে কিন্তু বলে ফেলেছে। কিন্তু তারপরেও আমি বলবো যে এন্ড অফ দ্য ডে দাগ কাটতে কিন্তু সক্ষম হয় যারা ভালো লিখতে পারেন তারাই, এবং তার কারণ হচ্ছে যে লেখাটা কিন্তু বারবার চোখের সামনে চলে আসে। আমি যে কথাগুলো বলেই তাৎক্ষণিকভাবে রেডিওতে, সেটা যারা কেবলমাত্র শুনছেন তারাই মোহিত হচ্ছেন, পরবর্তীতে যারা শুনলো তারা যদি আরেকজনের কাছে বলে যে আজকে খুব ভালো কথা বলেছে আলফাজ ভাই, তাতে কিন্তু যার কাছে ওটা ট্রান্সফার করলো সে অতটা মোহিত হয় না যতটা সে নিজে শুনেছে ততটা। কিন্তু পত্রিকায় লেখার যে জিনিসটা, সেটা সকলেই পড়তে পারে, এবং সেটা পড়ে কিন্তু সকলেই মোহিত হয় এবং সকলেই কিন্তু কি বলবো ইমপ্রেসড হয়। তারপরে আসে একটা কথা যেটা কায়সার বলছিল, যে আমরা তো অনেকেই সাংবাদিক হয়েছি, অনেকেই সাংবাদিকতা করছি। এখন সবাই কি একই রকম ভাবে জনগণের কাছে পপুলার হতে পেরেছি? সবাই কি একই রকম সুনাম অর্জন করতে পেরেছি? সবাইকে আমরা স্টার হতে পেরেছি? আমার মনে হয় না, সবাই এটা হতে পারেনি। তার কারণ ওই যে একটু আগে আমি বললাম যে প্রত্যেকের একটা আলাদা স্কিল, আলাদা একটা দক্ষতা, আলাদা একটা কারিশমা থাকে, এবং সেই কারিশমা যারা নিজেদের ভিতরে তাৎক্ষণিকভাবে ফুটিয়ে তুলতে পারেন তারাই কিন্তু নিজেদেরকে নিজের জায়গায় মেলে ধরতে পারেন, বা একটু এগিয়ে আছেন তিনি, এই জিনিসটা কিন্তু তিনি প্রতিষ্ঠিত করে ফেলতে পারেন। এবং সে কারণেই কিন্তু আমরা ভুলেও ভুলি না, যখনই আমরা বাংলাদেশের কমেন্ট্রির কথা চলে আসে তখনই হামিদ ভাইয়ের কথা বলি, তখনই মৃধা ভাইয়ের কথা বলি, তখনই মিন্টু ভাইয়ের কথা বলি, তখনই মুসা ভাইয়ের কথা বলি। আবার লেখালেখির কথায় যদি আমরা চলে আসি তখনই কিন্তু কামরুজ্জামান ভাইয়ের কথা বলি, তখনই ইকরামুজ্জামানের কথা বলি। এখন আমরা উৎপল শুভ্রের কথা সবসময় বলছি, কায়সারের কথা সবসময় বলছি। তার কারণ এই লেখাগুলো কিন্তু আমাদের মনের ভিতরে একটা ছাপ কাটছে। এর পিছনে কিন্তু অনেক আরো সাংবাদিক রয়ে গেছে। আমরা যে কয়জন কমেন্টেটর আছি তার চাইতে আমার মনে হয় 5 গুণ বেশি ক্রীড়া সাংবাদিক রয়েছেন যারা লেখালেখি করেন। তাদের অনেককে হয়তো আমরা চিনিও না, কিন্তু তারাও চেষ্টা করে যাচ্ছেন, তারাও কোনো না কোনো পত্রিকায় হয়তো বা নিয়মিতই লিখছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত নজরে আসতে পারেননি। এইটা একটা বিষয় কিন্তু রয়ে গেছে। এবং টেলিভিশনে আমাদের যে বিবর্তন, সেই বিবর্তন কিন্তু ইদানিং হচ্ছে। তার কারণ একটা কারণ আমি প্রথমেই বলে নিতে চাই, যে টেলিভিশনে কিন্তু যারা শো করে, সেটা সে প্রেজেন্টার হোক, সে জার্নালিস্ট হোক, অথবা সে একজন কমেন্টেটর হোক, সেখানে কিন্তু শো এর পিছনে একজন প্রডিউসার বা একজন পরিকল্পনাকারী থাকেন। সেই প্রডিউসার খুব বড় রোল প্লে করেন।
তিনি তার প্লেয়ার অর্থাৎ এই কমেন্টেটররা কি কি কথা বলতে পারবেন বা কখন কি বলবেন সেটা তিনি মনিটর করেন। একই রকম ভাবে সাংবাদিকরা কতটুকু সময় পাবেন, এই সময়টুকুর মধ্যে কি বলতে হবে সেই জিনিসটার কিন্তু একটা স্লট বেঁধে দেওয়া থাকে। প্রেজেন্টাররাও কিন্তু কি বলবেন সেটারও একটা কিন্তু ছক বেঁধে দেওয়া থাকে, এবং সেই জন্যই সেক্ষেত্রে কিন্তু ভালো তখনই হয় যখন আমরা জানি যে প্রডিউসার বা পেছনে যারা ডাইরেকশন দিচ্ছেন বা যে টিমটা পেছনে কাজ করছে তারা যদি ভালো হয় তাহলে কিন্তু প্রোডাকশন ভালো হয়। এখনো পর্যন্ত বাংলাদেশে ক্যামেরা ওয়ার্ক, আমরা যখন ক্রিকেট খেলার কভারেজের কথা বলি, এখনো কিন্তু বাংলাদেশে এত বেশি সংখ্যক ক্যামেরাম্যান নেই যে আমরা একটা নিজস্ব টেকনিশিয়ানদেরকে দিয়ে একটা ম্যাচ কভার করতে পারবো। এখনো কিন্তু আমরা কলকাতা থেকে ভাড়া করে আনতে হচ্ছে, অথবা ইন্ডিয়া থেকে আমাদেরকে ভাড়া করে ক্যামেরাম্যান আনতে হচ্ছে, ক্যামেরা আনতে হচ্ছে। সেই জায়গায় পৌঁছাতে হলে আমার মনে হয় আরো আমাদেরকে কিছু কাজ করতে হবে, আমাদেরকে কিছু খাটতে হবে। তবে ইদানিং ইন দ্য রিসেন্ট পাস্ট আমাদের কিন্তু অনেক উন্নতি হয়েছে, বিশেষ করে এই প্রেজেন্টেশনের জায়গায়, টিভি জার্নালিজমের জায়গায়, সে কথা আমাদেরকে স্বীকার করতেই হবে। এই স্লটে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু শ্রোতাদের যে কমেন্ট গুলো আছে সেইগুলো অ্যাকনোলেজ করতে চাই। আমাদেরকে যিনি বলছেন সাদিক গালিব বলছে, আলফাজ স্যার কমেন্ট্রিতে স্কিল ডেভেলপ কিভাবে করব। আচ্ছা, আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলছি না। মুজাহিদুর রহমান স্প্লেন্ডিড এপিসোড তাই বলছেন। এছাড়া আমাদেরকে ডক্টর সাইদ পারভেজ তিনি লিখছেন, ধন্যবাদ শামসুল ভাই, ধন্যবাদ আলফাজ ভাই সুন্দর আয়োজনের জন্য। আমাদেরকে মশিউর রহমান তিনি লিখছেন যে রংপুর হতে প্রতিদিনের ন্যায় আজকেও যুক্ত আছে, অনেক চমৎকার হচ্ছে আজকের আলোচনা। আমের খান ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার তিনি বলছেন, রেসপেক্ট টু অল, গ্রেট শো, থ্যাঙ্কস শামসুল ভাই। আমাদেরকে আরো যারা দেখছেন, জাবের আহমেদ পলাশ উনি একজন মূলধারার জার্নালিস্ট, টেলিভিশনে বিভিন্ন ধরনের টক শো করে থাকেন। ধন্যবাদ শামসুল ভাই সুন্দর আয়োজনের জন্য। আচ্ছা, এখানে সাদিক গালিব, আগে ক্রীড়ালোক নামক একটি পত্রিকা ছিল, এমন পত্রিকাগুলো হারিয়ে গেল, এগুলো কি ফিরিয়ে আনা যায় না? আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম আসার পর অনেক জিনিসই কিন্তু হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়া উচিত কিনা কায়সার ভাই ঠিক এই ইস্যুটা নিয়ে যাব। এবং স্ক্রিনে দেখুন বর্তমানে ক্রীড়া সাংবাদিকতার চ্যালেঞ্জ গুলো কি আপনার কাছে শুনতে চেয়েছে, এই সামগ্রিক বিষয়গুলো একটু অ্যাড্রেস করেন। আমি প্রথমে এটাই বলি যে সাইদ সাকিব যেটি জিজ্ঞেস করেছেন যে বর্তমানে ক্রীড়া সাংবাদিকতার চ্যালেঞ্জ গুলো কি। বর্তমানে ক্রীড়া সাংবাদিকতার চ্যালেঞ্জ গুলোর মধ্যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হলো যে আপনি সঠিক তথ্যটা দেওয়া। আজকের সময়টা আমি দায় নিয়ে বলছি যে আজকের সময়টা যদি কোনো ফেসবুকে কেউ যদি কোনো একটা স্ট্যাটাস দেয় অথবা কোনো একটা টিভি স্ক্রলে কোনো একটা নিউজ আসে, সাথে সাথে কিন্তু সেটাকে সবাই লিফট করে এবং কোনো ধরনের স্ক্রুটিনি না করে আপনি সেই নিউজটা কে মনে করে যে এটাই ঠিক আছে এবং কোনো ধরনের নিজস্ব কোনো আপনার অনুসন্ধান না করে সেটাকে আপনার পোস্ট করে দেয় জাস্ট শুধু কাট এন্ড পেস্টের মতো। এই সাংবাদিকতা কিন্তু চলে এসেছে আজকের দিনে, যেটি কিন্তু আগে কখনোই ছিল না। কিন্তু আমি কখনোই এই সাংবাদিকতায় বিশ্বাসী না। আমি যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনার সোর্সের সাথে যতক্ষণ না পর্যন্ত কথা বলবো বা যে ঘটনা যাকে কেন্দ্র করে রয়েছে তার সাথে যদি কথা না বলতে পারি, তাহলে তার আশেপাশে যারা রয়েছেন তাকে যেন কোট করে একটা স্টোরি যাতে করা যেতে পারে এবং সেই স্টোরিটা যাতে সঠিক হয় সেই চেষ্টাটুকু করে থাকি। এর ফলে হয়তো অনেক সময় আমার স্টোরিটা একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আপনি দেরি হলেও সঠিক তথ্য দেওয়াটা আপনার জন্য উচিত। আপনি তাড়াহুড়ো করতে গিয়ে যদি ভুল তথ্য দিয়ে দেন তাহলে সেটি কিন্তু কোনো মতেই সাংবাদিকতার পর্যায়ে পড়ে না এবং সেটি কিন্তু বড় ধরনের একটা আপনার মিস্টেক হতে পারে। তো মানুষকে ভুল তথ্য দেওয়ার চেয়ে আগে ভাগে ভুল তথ্য দেওয়ার চেয়ে একটু পরে আপনি সঠিক তথ্যটা দিন, সেটি আমি মনে করি যে এখনকার সময়ের সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণে আপনাকে অতি অবশ্যই যে ঘটনা ঘটবে সেটি অন্য কারো কাছ থেকে না শুনে, যেখানে ঘটনাটা ঘটেছে তার কাছ থেকে হয়তো যে কোনো ভাবে টেলিফোনে আপনি যদি তাকে না পান তার আশেপাশে কাউকে নেন, আর অথবা তার যে সূত্র রয়েছে সেই সূত্রের সাথে কথা বলুন, তারপর সেটি দেওয়ার চেষ্টা করুন। কিন্তু এখনকার সময় এটাকে আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছি যে কেউ কোনো এক জায়গায় কোনো একটু ঘটনা ঘটেছে সেটাকে দেখে সাথে সাথে কাট এন্ড পেস্ট করে যে সাংবাদিকতা চলে আসছে, এই সাংবাদিকতা থেকে যতদিন না আমরা বেরোবো ততদিন পর্যন্ত কিন্তু আপনার যে একটা গ্রহণযোগ্যতা থাকে সেই গ্রহণযোগ্যতার কাছাকাছি আমরা যেতে পারবো না। রাইট, এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে যেটি আপনি বলছিলেন যে বিবর্তন বা একটা আপনার কায়সার ভাই বিবর্তনে আমরা আসছি। আমরা কমেন্ট্রিতে একটা কমন টিপস কিন্তু দেই ইয়াংস্টারদের বা আমাদের ফেলো কলিগদের, যে ভুল বলার চেয়ে না বলা ভালো। এই যে আপনি যেটা বললেন অনেকটা সিমিলার টাইপ অফ টিপস, যে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করার চেয়ে টেক ইউর টাইম, ট্রাই টু বি কনফার্ম, দেন ট্রাই পাবলিশ ইট।
ট্রান্সফরমেশন বলুন। রাইট, এটাই আমি বলতে চাচ্ছিলাম শামসুল ভাই, যে আসলে কমেন্ট্রি এবং ক্রীড়া সাংবাদিকতা বা লেখালেখি বা টেলিভিশন সাংবাদিকতা, আমি এটাকে কোনো মতেই কোনো আলাদা কোনো কিছু মনে করি না। আমি মনে করি যে ফরমেশনটা আলাদা কিন্তু আপনার ধাঁচটা একই, ধাঁচটা আলাদা কিন্তু আপনার ফরমেশনটা আলাদা, কিন্তু আপনি কাজটা একই। আপনি কেউ হয়তো খেলা দেখে মুখে বলছে, কেউ হয়তো হাতে লিখছে, অথবা কেউ হয়তো একটু পরে অ্যানালাইসিস করছে, কিন্তু কাজটুকু তো একই। একই খেলা দেখেই আপনি আপনার মতো করে বিভিন্ন ফরমেশনে সেটিকে যাওয়ার কথা বলছেন। এই কারণে আমি মনে করি যে ক্রিকেট নিয়ে অনেকে যে কথা বলে থাকেন যে টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টি-20 ক্রিকেট, কিন্তু খেলা তো হয় একই ক্রিকেট ব্যাট দিয়ে, এবং বলের রংটা শুধু আলাদা থাকে, কিন্তু পরিমাপটা তো একই রয়েছে, সবকিছুর আপনার কিন্তু একই রয়েছে। বাট আপনাকে যে জিনিসটা করতে হবে যে অ্যাডাপ্টেবিলিটি, আপনি কোন কন্ডিশনের সাথে কত দ্রুত নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন, সেখানে কিন্তু আপনার দক্ষতাটা ফুটে উঠবে। আপনি শুধুমাত্র কমেন্ট্রি, যদি আপনি যেমন আমি কখনো ভাবিনি যে আমাকে কোনো ম্যাচে আমি কমেন্ট্রি করব, কিন্তু আমি আলফাজ ভাইদের মতো কমেন্টেটরদের পাশে পেয়েছিলাম। আমার কোনো ভুল থাকলে সাথে সাথে তারা কিন্তু ধরিয়ে দিতেন, এবং আমি সেটাকে উপভোগ করেছি। আপনি কি যে কোনো জিনিস কিন্তু একটা উপভোগ করতে হবে, উপভোগ করলে আপনি কিন্তু খুব চমৎকার ভাবে সেটা দিয়ে সেটার সাথে অ্যাডাপ্টেড হতে পারবেন। সো অ্যাডাপ্টাবিলিটিটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে। এখন যে সাংবাদিকতা চলে এসেছে যে শুধুমাত্র আপনাকে লেখালেখি করলে হবে না, সেটাকে আপনার ভিডিও দিতে হবে, সেই সময়ের কিন্তু দাঁড়িয়ে আপনাকে ফেসবুক লাইভ করতে হবে, ইউটিউবে দিতে হবে। সো এই যে অ্যাডাপ্টেবিলিটির বিষয়টা, এই অ্যাডাপ্টেবিলিটির বিষয়ের সঙ্গে কিন্তু দক্ষতা দেখাতে হবে সামনের দিনে যারা সাংবাদিকতা করতে আসবেন। শুধুমাত্র আমি ভালো লিখতে পারি বা আমি ভালো বলতে পারি সেটি করলে হবে না। সো ক্রিকেটে যেমন অলরাউন্ডার একটা ওয়ার্ড রয়েছে বা অলরাউন্ডার একটা পর্যায়ে রয়েছে, ঠিক সেরকম ভাবে এখন সাংবাদিকতা করতে হলে আপনাকে কিন্তু ইউ মাস্ট বি অ্যান অলরাউন্ডার, নইলে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন না। হ্যাঁ, টিকে থাকতে পারবেন, আপনি সাইডে থাকবেন, কিন্তু আপনি ফ্রন্ট লাইনে আসতে পারবেন না। রাইট, ইউ আর ওয়েল সেড। উই নিড টু বি অ্যান অলরাউন্ডার টু সার্ভাইভ আওয়ারসেলভস। আলফাজ ভাই, আপনার কাছে যাব। এই যে ক্রীড়া সাংবাদিকতা, ক্রীড়া ধারা বর্ণনা, এই সবই ইটস এ ডিফারেন্ট কাপ অফ টি, বাট টি অলমোস্ট। যেটা কায়সার ভাই বললো যে একই ম্যাচ দেখে কেউ তাৎক্ষণিক বিবরণ দিচ্ছে, কেউ একটু পরে অ্যানালাইসিস করছে, আবার কেউ ঘন্টা দুয়েক পর সময় নিয়ে লিখছে এটার বর্ণনা, নানা আঙ্গিক, নানা দিক। কিন্তু দেখুন যে আমাদের মুসা ভাই যে কথাটা বলতেন যে জার্নালিজম লিটারেচার ইন এ হারি, আর কমেন্ট্রি হচ্ছে লিটারেচার ইন এ রকেট স্পিড। তো এখন আপনি বলুন, এই যে মুসা ভাই, হামিদ ভাইয়ের মতো কোর কমেন্টেটররা টপ লেভেলে স্পোর্টস জার্নালিজম করে গেছে, অথচ এদেশের বর্তমান প্রজন্মের যারা ক্রীড়া সাংবাদিকতা করছে, বিশেষ করে ক্রিকেট প্রচার প্রসার পাওয়ায় এখন কিন্তু লুক্রেটিভ একটা উইং, আমি বলবো স্পোর্টস জার্নালিজম, দেশে বিদেশে যাওয়া যায়, এক ধরনের নেম ফেম আছে, আউটলুকিং জৌলুস আছে। এর মধ্যে থেকে এই যে আমাদের অতীতের প্রজন্মের লোকগুলোকে প্রপারলি আমরা স্মরণ করতে পারি না, ভুলে যাই তাদের কন্ট্রিবিউশন, এই জায়গাটা একটু অ্যাড্রেস করুন। বা আমাদের স্পোর্টস কমেন্টেটরদের, ট্রেডিশনাল জার্নালিস্টদের কাছে কি কোঅপারেশন চাওয়ার আছে? ঠিক তাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক যে জায়গায় তুমি আমাকে নিয়ে এসছো। আসলে এই শোতে আজকে আমি তোমার সাথে আসতে চাইনি প্রথমে, তুমি জানো যে আমি খুব ঘন ঘন তোমার শোতে আমাকে দেখা যাচ্ছে, এটা আমার ভালো লাগছে না। তবুও শেষ পর্যন্ত আমি আজকে রাজি হয়েছি একটা কারণেই, যে আমরা একে অপরের কি বলবো সহোদর। আসলে আমি যদি ডান হাত হই তাহলে তারা বাম হাত, বা তারা যদি ডান হাত হয়, অর্থাৎ লিখে যারা জার্নালিজম করছেন তারা যদি ডান হাত হন, আমরা রেডিওতে কথা বলি আমরা বাম হাত, টেলিভিশনে যারা কথা বলছে তারা আর একটা তৃতীয় হস্ত। তো আমরা কিন্তু একে অপরকে হেল্প করছি না কিভাবে আমি সেটা বলতে চাই যে আমরা আমাদের যারা অতীতে আমাদের গুরুজন ছিলেন, যারা আমাদেরকে প্রতিষ্ঠা দিয়ে গেছেন, বাংলা ধারা বর্ণনাকে বা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য খেলাধুলার মাঠে বা খেলাধুলার ক্ষেত্রে অনেক কাজ করে গেছেন। যেমন কিনা আমি বলতে পারি যে হামিদ ভাইয়ের কথাই বলি না কেন, সেই 1963 সালে তিনি বাংলায় রিজুমি দিয়েছেন। 1967 সালে তার সাথে তৌফিক আজিজ ভাই, বদরুল্লাহ চৌধুরী, এরা সবাই মিলে কিন্তু বাংলায় প্রথম খেলার ধারা বর্ণনা করেছেন। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি যে আস্তে আস্তে বাংলা ধারা বর্ণনা কিন্তু প্রতিষ্ঠা পেতে লাভ করেছে। ভুলে গেলে চলবে না যে আমাদের দেশের নামটাই হচ্ছে কিন্তু বাংলাদেশ, এবং দেখতে দেখতে কিন্তু 50টা বছর পেরিয়ে গেছে, এবং এই 50 বছর পেরিয়ে যাওয়ার পরও কি বাংলা ধারা বর্ণনাকে আমরা ঠিক যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি? আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে না, আমরা পারিনি। তার কারণ হচ্ছে যে এখনো কোন টেলিভিশনে বাংলায়
ধারা বর্ণনা হয় না। যখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলাগুলো হয় তখনই কিন্তু ইংরেজি ধারাভাষ্যকাররাই কথা বলেন, এবং এই কথা বলেন কিন্তু বিদেশি যে নাগরিকরা রয়েছেন তারা সেই ধারা বর্ণনা শুনবেন, তারা সেটা বুঝবেন সেই জন্য। কিন্তু বাংলাদেশে খেলা হচ্ছে এবং সেই খেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে, কিন্তু বাংলাদেশের যে বাঙালিরা এইটা বাংলায় শোনার অধিকার তাদের, তারা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারে নাই। এটা নিয়ে আমরা স্ট্রাগল করছি, অর্থাৎ আমরা যারা বাংলায় ধারা বর্ণনা করি তারা কিন্তু স্ট্রাগল করছি। আমরা এখানে ওখানে বলছি, মাঝে মধ্যে চিঠিপত্র দিচ্ছি, মন্ত্রীর সাথে দেখা করছি। কিন্তু আমার কথা হচ্ছে প্রতি বছরই কিন্তু 21শে ফেব্রুয়ারি আসে, অর্থাৎ বাংলার একটা আলাদা মাস আসে, এবং এই মাস আসলেই কিন্তু বাংলা নিয়ে অনেক চর্চা, অনেক কার্যকলাপ শুরু হয়ে যায়, লেখালেখিও শুরু হয়ে যায়। কিন্তু আমি এখনো দেখি না যে ইভেন এই বাংলার মাসেও এই আমাদের বাংলা মানে স্পোর্টস জার্নালিস্ট যারা রয়েছেন তারা ফলাও করে বা বড় করে কোথাও লিখলেন এই দাবি যে বাংলা কমেন্ট্রি কেন টেলিভিশনে হচ্ছে না, বাংলা কমেন্ট্রি কেন এখন আমরা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারলাম না, এই কথা কিন্তু আমরা দেখি না। ঠিক একই রকম ভাবে এই যে যাদের কথা, গুরুজনদের কথা বললাম, যে মিন্টু ভাই বলেন, হামিদ ভাই বলেন, তৌফিক আজিজ খান বলেন, আতাউল হক মল্লিক বলেন, এরা তো বাংলা ধারা বর্ণনাকে বা ধারা বর্ণনাকে বা জার্নালিজমকে, তারা তো জার্নালিস্টও ছিলেন, কিছু তো দিয়ে গেছেন। ওই তাদের মৃত্যুবার্ষিকীতে একটা মানে একটা কলমও দেখি না কোথাও। অথচ সেদিনকার শামীম আশরাফ চৌধুরী একটা টক শোতে বলেছে যে নাফিস ইকবাল কমেন্ট্রি বক্সে আসতে পারবে, নাফিস না, তামিম ইকবাল কমেন্ট্রি বক্সে আসতে হবে, কিন্তু তাকে অনেকগুলো কাজ করতে হবে। সেটা কিন্তু একটা নিউজ হয়েছে, সেটা পত্রিকায় কিন্তু লিখিত পত্রিকায় এসছে। কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আমরা যারা যাদেরকে আমরা গুরুজন মনে করছি তাদের কোনো লেখা কিন্তু দেখছি না। আমাদের যে সমস্যাগুলো রয়েছে, বাংলা ধারা বর্ণনা হচ্ছে না টেলিভিশনে, সেটা দেখছি না। এতগুলো আমাদের ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড স্টেডিয়াম রয়েছে, এই প্রত্যেকটা স্টেডিয়ামে একটা করে প্রেস বক্স রয়েছে, একটা করে বা একাধিক কমেন্ট্রি বক্স রয়েছে। এই কোন স্টেডিয়ামে কোন কমেন্ট্রি বক্সে কি নাম আছে যে এটা আব্দুল হামিদ কমেন্ট্রি বক্স বা আব্দুল হামিদ প্রেস বক্স বা আতাউল হক মল্লিক প্রেস বক্স বা তৌফিক আজিজ খান প্রেস বক্স? এখনো পর্যন্ত আমরা করাতে পারিনি। এটা নিয়ে খালি আমরা এই ধাক্কাধাক্কি করছি, কোনো মানে পত্রপত্রিকায় জোর করে কারো কোনো লেখা কিন্তু আমরা দেখি না। কেন দেখি না আমার হচ্ছে সেটা প্রশ্ন, কেন এরকম থাকবে? আরো একটা জিনিস আমি বলতে চাই যে এখন আমরা অনেক ধারাভাষ্যকার কিন্তু কথা বলছি, অনেকেই কিন্তু আমরা এসে গেছি এবং অনেকগুলো রেডিও স্টেশন থেকে কিন্তু খেলাধুলার কমেন্ট্রি হচ্ছে, কিন্তু সেখানে মান আমরা কতটা ঠিক রাখতে পারছি, কতটা ঠিকভাবে আমরা কমেন্ট্রি গুলো করছি, এ নিয়েও কিন্তু কোনো সমালোচনামূলক কোনো লেখা সেটাও কিন্তু আমাদের যারা জার্নালিস্ট রয়েছেন তারা কিন্তু দেখেন না। আমার কাছে কেন যেন মনে হয় যে তারা এই রেডিও কমেন্ট্রি বা টেলিভিশন কমেন্ট্রি, রেডিও কমেন্ট্রি, বাংলা কমেন্ট্রি আমি বলছি, তারা বাংলা কমেন্ট্রিটাকে উপেক্ষা করেন। এটা যে একটা কোনো জিনিস, এটা নিয়ে যে আলোচনা করা উচিত, এই জিনিসটা তারাও কেন যেন মনে করেন না। যেটা আমার মধ্যে মনে হয় যে এই বিসিবির কর্মকর্তারা চান না বলেই কিন্তু বাংলায় কমেন্ট্রি হয় না, এটা মাই ফিলিং। এবং তারা যদি চাইতেন তাহলে এতদিনে কিন্তু বাংলা কমেন্ট্রি একটা উইন্ডো কিন্তু ওপেন হতো, সেটা হচ্ছে না, হয় না। তো এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে আমি কি বলবো, আমার মধ্যে একটা পীড়া দেয়, এবং সেটা বলার জন্যই কিন্তু আমি এখানে এসেছিলাম। আমার মনে হয় কায়সার এখানে রয়েছে, and he is also a commentator, he should feel যে আমি কি বলতে চাচ্ছি। আমাদের এখানে কেউ না কেউ তো স্টার, আমি স্টার না, কিন্তু এই 40-50 বছরতে কেউ না কেউ স্টার এসেছিল, কেউ না কেউ তো স্টার। তাই স্টার বানাবার দায়িত্ব কিন্তু এই যারা লিখে সাংবাদিকতা করেন তাদের, সেটা কি তারা করেছেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আলফাজ ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু দাবি বা অভিযোগের মতো কথা বলেছেন, এবং ন্যাচারালি আজকে সেটে যেহেতু এম কায়সার ভাই বেসিক্যালি উনি প্রিন্ট জার্নালিস্ট এবং পরবর্তীতে মাল্টিমিডিয়া বা অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে এসেছেন, তিনি ডেফিনেটলি অ্যাড্রেস করবেন। কায়সার ভাই আপনাকে আরেকটু কিউ দিতে চাই। এই যে আপনি দেখবেন যে আমাদের ক্রীড়া লেখক সমিতির আমার কিছু কন্টিনিউশন আছে, আমি একটু পরে আবার এটা নিয়ে কথা বলবো। জি অবশ্যই। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির যে মেম্বারশিপ ক্যাটাগরি, সেখানে কমেন্টেটর, মূলধারার ক্রীড়া সাংবাদিক, স্পোর্টস পার্সোনালিটি যারা ক্রীড়া নিয়ে বিশ্লেষণ করে তারাও মেম্বার হতে পারে। সেই সূত্রে আমাদের অনেক কমেন্টেটরই, আমি পার্সোনালি মেম্বার হওয়ার সুযোগ নিতে পারিনি বা হয়নি, বাট মোস্ট অফ দ্য কমেন্টেটরস যারা পূর্বে ছিলেন প্রত্যেকেই ক্রীড়া লেখক সমিতির কোর মেম্বার ছিলেন, এক্সিকিউটিভ বডিতে ছিলেন। আমাদের অনুপম ভাই তো দীর্ঘদিন সার্ভ করেছে, ওখানে বিভিন্ন কমিটিতে ছিলেন, এখনো মেম্বার আছেন। এখন আমার বিষয়টা হলো যে প্রত্যেক বছর কিন্তু ক্রীড়া লেখক সমিতি নানা ক্যাটাগরিতে পুরস্কার দেয়, ইভেন ক্রীড়া সাংবাদিকদের পুরস্কার দিচ্ছে। একটা বেস্ট কমেন্টেটর, বেস্ট ইয়াং প্রমিজিং কমেন্টেটর বা বেস্ট কমেন্টেটর অফ দ্য ইয়ার, এইরকম ক্যাটাগরিতে
একটা পুরস্কার দিলে কয় টাকা লাগে, মানে এই আন্তরিকতাটা কেন আসে না ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনের মনে? আপনি একটু বলবেন প্লিজ, আর আলফাজ ভাইয়ের অভিযোগগুলোকে অ্যাড্রেস করবেন। ধন্যবাদ শামসুল ভাই। আসলে অভিযোগ না, এটা আমি মনে করি যে আমি যেটি শুরুতে বলেছিলাম যে আমি আসলে ওই সাংবাদিকতার তেমন কোনো ক্যাটাগরিতে বিশ্বাসী না, যে তিনি ধারাভাষ্যকার এবং তিনি পেন সাংবাদিক এবং তিনি ক্যামেরাম্যান, এরকম ভাবে করে আলাদা করে সেগ্রিগেট করার বিষয়টা কি কোনো কিছুই না। সবাই কিন্তু তার তার ক্ষেত্রে স্ব-মহিমায় সমুজ্জ্বল হবে এবং স্ব কাজ করবে, আমি সেই দিকেই বিশ্বাস করি। আর আসি যে কথাটি আপনি বললেন সেটিতে, দেখুন আতাউল হক মল্লিক বা মুসা ভাই, এরা আব্দুল হামিদ ভাই, এরা কিন্তু আমাদের লিজেন্ডারি ছিলেন, এরা কিন্তু আমাদের শিক্ষক ছিলেন। তাদের দেখিয়ে দেওয়া পথে কিন্তু আমরা আজকে এই পর্যায়ে এসেছি, বা আজকের সাংবাদিকতা কিন্তু এই পর্যায়ে এসেছে। আতাউল হক মল্লিক কিন্তু ক্রীড়ালেখক সাংবাদিক যেটা আগে নাম ছিল ক্রীড়ালেখক সাংবাদিক সমিতি, যেটা ছিল আগের নাম, এখন বর্তমান নামটা বিএসপিএ, সেখানকার তিনি কিন্তু সেই অর্গানাইজেশনের সভাপতি ছিলেন, এবং সেই অর্গানাইজেশন দাঁড় করানোর পিছনে তার কিন্তু মেধা পরিশ্রম অনেক কাজে দিয়েছে। এবং আপনি হয়তো একটু ভুলে গিয়েছেন, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই, সেটি হলো যে ক্রীড়ালেখক সমিতির যেটা আগে নাম ছিল, যে বর্তমানে নামটা বিএসপি, সেটার কিন্তু একটা কর্নারের নাম কিন্তু আমরা দিয়েছি আতাউল হক মল্লিক ভাইয়ের নামে। খুব সম্ভবত পাঠাগারের নামটা তার নামে উৎসর্গ করা হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা কিন্তু তাদের সবাইকে কখনোই কিন্তু আলাদা ভাবে বিবেচনা করি না যে তিনি ধারাভাষ্যকার, তিনি ক্যামেরাম্যান, তিনি মফস্বলে থাকেন, বা তিনি অন্য জায়গায় সাংবাদিকতা করেন, সেটিকে আমরা কখনোই কিন্তু আলাদা পার্ট হিসেবে মনে করি না। এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই, দেখুন এই বিএসপি এর কিন্তু আপনার অনেকগুলো জেলায় কিন্তু শাখা সমিতি রয়েছে, এবং সেই শাখা সমিতিতে যেসব সাংবাদিকরা কাজ করেন, আমরা কিন্তু তাদেরকেও কিন্তু মূলধারার সাংবাদিক, বা তাদেরকেও কিন্তু তাদের যে এরকম একটা ভোট, আমাদেরও কিন্তু এই একটা ভোট, তো আমরা কিন্তু সেখানেও কিন্তু কোনোভাবেই তাদেরকে কিন্তু আলাদাভাবে বিবেচনা করি না। তারা তাদের জায়গায় সাংবাদিকতা করছেন, আমরা আমাদের এখানে সাংবাদিকতা করছি। সো এখানে ডিভিশনের বা বিভাজনের কোনো সুযোগটা নেই। আর আলফাজ ভাই যেটি বললেন যে বাংলায় কমেন্ট্রি করা এই আপনার ক্রিকেট ম্যাচে, সেটি আসলে নির্ভর করে শুধুমাত্র বিসিবির উপর না, সেটি কিন্তু নির্ভর করে আপনার যে টেলিভিশন সম্প্রচার কিনেছে বা যে টিভি সম্প্রচার কিনেছে তাদের উপরে কিন্তু নির্ভর করে। কারণ আলফাজ ভাই আপনি জানেন যে বর্তমানে টেলিভিশনের সবচেয়ে বড় আয়ের পথ কিন্তু হচ্ছে আপনার টিভি রাইটস, এবং সেই টিভি রাইটস যারা কিনে, সেই টেলিভিশন কোম্পানি যদি না চায়, তাহলে কিন্তু কোনো মতেই সেই টেলিভিশন কোম্পানি যদি বলে যে এই ধারাভাষ্যটা আপনার চাইনিজ ভাষায় করতে হবে, তাহলে সেটি করতে বাধ্য কিন্তু তারা। কারণটা হলো যে সেখানে আপনার অনেক অর্থনৈতিক বিষয় রয়েছে এবং স্পন্সরের বিষয়টাও রয়েছে। আর বাংলায় কমেন্ট্রি তারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এই কারণটা হলো যে এই খেলাটা শুধুমাত্র বাংলাদেশে দেখা যায় না, এই খেলাটা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু দেখা যায়। সো সেখানে তারা নিজেদেরকে আরো সুন্দর মানে সাবলীল ভাবে উপস্থাপনের জন্য ইংরেজিটা বেছে নেন। তবে হ্যাঁ, আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে বাংলায় কমেন্ট্রি হওয়া উচিত। সেটার জন্য প্রয়োজন হলে বিটিভির আলাদা একটা চ্যানেল থাকবে, যেটাতে শুধুমাত্র সেই চ্যানেলটা বাংলাদেশের মধ্যেই সম্প্রচার হবে, সেটা যেন বাইরে আর না যায়, যেটি কিন্তু করে দেখিয়েছে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু হিন্দি ভাষায় কমেন্ট্রি হচ্ছে। হিন্দি ভাষায় কমেন্ট্রি হচ্ছে না তা কিন্তু না, হিন্দিতে তারা কমেন্ট্রি করছে, এবং তাদের সেই কমেন্ট্রিটা শুধুমাত্র ভারতের মধ্যেই আপনার সীমাবদ্ধ রয়েছে। পাশাপাশি তারা কিন্তু পাশের কমেন্ট্রি বক্সে ইংরেজিতে করতে, যেটা আপনার পুরো বিশ্ব যাচ্ছে। তো আমার মনে হয় যে বাংলাদেশ কিন্তু এই ধরনের একটা ব্যবস্থা নিতে পারে, তাহলে আপনার এই বাংলা ভাষার প্রতি বাংলা ভাষায় কমেন্ট্রির যে দাবিটা উঠেছে, বা বাংলা ভাষায় যে কমেন্ট্রির যে বিষয়টা রয়েছে, সেটি আরো সুন্দর সাবলীল ভাবে এই বিষয়ের একটা সমাধানে পৌঁছাতে পারবে। আমি একটু কিছু বলতে চাচ্ছেন? আমি একটু যোগ করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে স্টার স্পোর্টস বাংলা একটা আলাদা উইন্ডো করেছে, এবং সেটা কিন্তু আমাদের এখান থেকেও দেখা যায়। সুতরাং বাংলা বিদেশে দেখা গেলে মহাভারত অশুদ্ধ হবে তা কিন্তু মোটেও না। বাংলাদেশের বাইরেও কিন্তু বহুত বাঙালি বাস করে, পশ্চিম বাংলাতেও 14-15 কোটি বাঙালি রয়েছে, তাদের জন্য এটা উন্মুক্ত হওয়া উচিত। আমার মনে হয় এই যে ব্যারিয়ার, এটা থেকে আমাদের বেরিয়ে আসাই উচিত। সুতরাং উই হ্যাভ গট এ কি বলবো, শ্রোতা বা দর্শকের সংখ্যা প্রায় 30 কোটির উপরে হবে বাঙালি, কিন্তু সেটা আমরা মনে করছি না, সেটা ভুলে যাচ্ছি বারবারই। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে একটু তুমি নিজেই বললে কায়সার, যে বাংলাদেশ টেলিভিশনের তাদের কিছু দায়িত্ব রয়েছে, তাদেরও কিন্তু স্যাটেলাইট চ্যানেল রয়েছে, তারা ইচ্ছা করলেই কিন্তু ওইখান থেকে লিঙ্ক নিয়ে বাংলায় ধারা বর্ণনা করার ব্যবস্থা করতে পারে, সেইটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, আমরা যখন রাইটস বিক্রি করছি, তখন যদি নিজেদের স্বার্থটাকে একটু বড় করে দেখার চেষ্টা করি, যে তুমি ইংরেজিতে 1টা না 2টা না 5টা চ্যানেলে করো, 50টা দেশে নিয়ে যাও, উই ডোন্ট মাইন্ড, কিন্তু একটা উইন্ডো আমাদের বাংলায় দিতে হবে। এটা যদি একটা শর্ত দিয়ে দিই, তার জন্য আমার 5 কোটি টাকার জিনিসের দাম যদি
5 লাখ টাকা কমে 4,95,00,000 টাকায় বিক্রি হয়, আই থিঙ্ক উই শুড নট মাইন্ড ইট। আমাদের এরকম মানসিকতা তৈরি করার দরকার রয়েছে। 50 বছরেও বাংলায় এখনো কথা বলছে না বিটিভি বা কোনো টেলিভিশন। এটা কি করে মেনে নেওয়া যায় আমি তো বুঝি না, এটা আমার মাথায় কিন্তু মোটেও আসে না। এবং আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, যারা সাংবাদিকতা করছেন আপনারা, আমরা সবসময় দেখছি যে আমাদের প্লেয়ার যারা মাঠ থেকে রিটায়ার করবে, আমাদের আসলে কমেন্ট্রি বক্সের মূল্য নাই কেন, কমেন্ট্রি বক্সের দাম বাড়ছে না কেন, অথচ পশ্চিম বাংলার কমেন্ট্রি বক্সের এত দাম কেন? তার কারণ হচ্ছে পশ্চিম বাংলায় যারা ক্রিকেট খেলেছেন, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল টিমে খেলেন, তারা সেখান থেকে অবসর নেওয়ার পরে বাংলা কমেন্ট্রি বক্সে গিয়ে বাংলায় কমেন্ট্রি করেন। যারা ওয়েস্ট বেঙ্গল টিমে খেলেন, যারা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান টিমে খেলেন বা মাউন্ট স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলেন, তারা কিন্তু রিটায়ারমেন্টের পরে গিয়ে বাংলা কমেন্ট্রি বক্সে গিয়ে বাংলায় কমেন্ট্রি করেন। আমি একটা না 50টা নাম সেখানে বলতে পারবো। কিন্তু আমাদের এখানে কোনো খেলোয়াড় না ইংরেজি কমেন্ট্রি বক্সে এসে জায়গা করে নিতে পারে, না বাংলায় পারে। ইংরেজিতে পারে না, তার বড় অসুবিধা হচ্ছে যে তারা ইংরেজিতে ফ্লুয়েন্ট না। আমাদের দেশে যে সমস্ত ক্রিকেটাররা খেলছেন, 11 জনের ভিতরে 8 জন 9 জনই হবেন যারা দরিদ্র পরিবার থেকে এসছেন, যারা বাংলা স্কুলগুলো লেখাপড়া করে এসছেন, যারা ইংলিশ মিডিয়ামে পড়েন নেই, তাদের মানে ইংলিশ বলার অসুবিধা থেকে যায়। সেই কারণেই কিন্তু ইংরেজিতে তারা ভালো করতে পারছেন না। বাংলায় একই কথা, বাংলায় এসেও যে বিশুদ্ধ বাংলা বলা, প্রমিত বাংলা বলা, এবং এই যে তাৎক্ষণিক, যেটা কায়সার ভালো করেই জানে যে খালি মাইক্রোফোনের সামনে বসলেই কিন্তু কমেন্টেটর হওয়া যাবে না, অনেকগুলো জিনিস নিজেকে অর্জন করতে হবে, সেই চেষ্টাও তারা করেন না। আর তার চেয়েও বড় জিনিস যদি আমি বলি পেছনের গল্প, সেটা হচ্ছে আমরা এখানে যে সম্মানই দিই, সেই সম্মানের কথা শোনার পরে যারা অনেক টাকা রোজগার করছেন খেলার মাঠে যখন আছেন, তখন সেখান থেকে ফিরে এসে মাইক্রোফোনে বসে ওই অত অল্প টাকার জন্য এত লম্বা সময় 7 ঘন্টা 8 ঘন্টা কমেন্ট্রি করা তাদের পক্ষে পোষায় না। সেই জন্য তারা কিন্তু এখানে আসতে চাচ্ছেন না। এই জিনিসগুলো বিশ্লেষণ হওয়ার দরকার রয়েছে এবং এই জিনিসগুলোর মান উন্নয়ন হওয়ার দরকার রয়েছে। অর্থাৎ সম্মানীটা সম্মানের মতন হওয়া উচিত। আমার পাশের দেশে কেমন সম্মানী দিচ্ছে, আমরা কেন এত কম দিচ্ছি, এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। এবং এই নিয়ে লেখালেখি দরকার আছে বলে আমি মনে করি। লেখালেখি হলে এগুলা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে, ক্রীড়ামন্ত্রীর কাছে যেতে পারে, অর্থমন্ত্রীর কাছে যেতে পারে, আমাদের বিসিবির প্রেসিডেন্টের কাছে যেতে পারে। সেই জন্য আমি এই কথাগুলো বলছি। ধন্যবাদ। জি জি আলফাজ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি কিছু শ্রোতাদের অ্যাকনলেজ করতে চাই, যারা অডিয়েন্স দেখছেন আমাদেরকে, তাদের কমেন্টস গুলো পড়তে চাই। মোহাম্মদ সালাউদ্দিন আমাদের ক্রীড়া ভাষ্যকার, তিনি একাধিক কমেন্টস করছেন। কায়সার ভাই, ক্রিকেট দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বাংলাদেশের সকল টিভি পত্রিকার প্রতিনিধিগণ বিদেশ যান রিপোর্ট করতে, কিন্তু বিদেশি দল যখন বাংলাদেশে আসে তখন কজন প্রতিনিধি আসেন ওই সমস্ত দেশের, সেটা তিনি বলছেন একটা বিষয়। সাইদুল ইসলাম আমাদেরকে দেখছেন, বলছেন যে আলফাজ স্যারের হাসিটা খুবই চমৎকার লাগছে। এছাড়াও আমাদেরকে কামরান হোসেন, তিনি শুনছেন এবং একই সাথে দেখছেন। তার কিছু অবজারভেশন আছে যে রেডিও অডিশন নেয় না, আর যাকে খুশি তাকে কমেন্ট্রিতে বসিয়ে দেয়। আসলে কি যাকে খুশি তাকে বসিয়ে দেয়? সেই সুযোগটা আপনিও নিতে পারেন যদি সুযোগ থাকে। ধারাভাষ্যকার শামীম কবির রনি বলছে হ্যাঁ, আমাদেরকে প্রশংসা করেছেন উনি। এছাড়া আমাদেরকে কমেন্টস করছেন মোহাম্মদ সালাউদ্দিন, যে দুঃখজনক ঘটনা হলেও সত্য, বাংলাদেশে এখন টিভি প্রেজেন্টার্স যারা, তারাই টেলিভিশনের ক্রীড়া বিশ্লেষক। আসলে আলফাজ ভাই, ধারাভাষ্যকার কাদের হওয়া উচিত, এটা তো টেলিভিশন কর্তৃপক্ষ বুঝবে যে তার কোন প্রোডাক্ট দিয়ে, মানে কোন পারফর্মার দিয়ে ওই প্রোডাক্টটা ভালো কাটতে হবে, সেটাই তারা করবার চেষ্টা করে। এক্ষেত্রে আমরা দেখেছি ক্রিকেট না বুঝেও হয়তো শুধুমাত্র গ্ল্যামারাস পয়েন্ট অফ ভিউ থেকে সুন্দর মানুষকে এসে বসিয়ে দেওয়া হয়, এই বিষয়গুলো দেখা গেছে। যাক, আমরা সেই দিকে যাব না। আজকের যে বিষয়, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা এবং আমাদের ক্রীড়া সাংবাদিকতার যে অবস্থান, কায়সার ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? কায়সার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, নেটটা ডিস্টার্ব করছিল একটু। জি, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে যেতে চাচ্ছি। আলফাজ ভাই অনেক কথা বললেন, আমরা আর এখন কোনো অভিযোগ আপত্তিতে যাচ্ছি না আলফাজ ভাই। এবং আমাদের যে জায়গাটা কনসার্ন, সেটা হচ্ছে যে বাংলায় যাতে টপ লেভেলে ধারাভাষ্য হয়, বিশেষ করে টেলিভিশনে, এই বিষয়টা আপনারা গুরুত্বের সাথে লেখালেখির মাধ্যমে যদি অ্যাড্রেস করেন, সুযোগ মতো বিভিন্ন ইস্যুতে লিঙ্ক আপ করে এগুলো যদি লেখালেখি করেন, পলিসি মেকারদের কানে পৌঁছায়, সেখানে যায়, এটার একটা সুরাহা হতে পারে। বাংলা আমাদের মাতৃভাষা, এর জন্য আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি, তো এটা আমাদের প্রাণের দাবি। সেকেন্ডলি হচ্ছে ধারাভাষ্যের যাতে পেশাদারিত্ব আসে, ক্রীড়া সাংবাদিকতায় যাতে একটা স্ট্রং পেশাদারিত্ব আসে, সেজন্য প্রতিনিয়ত নিজেদের স্বার্থে নিজেদের লেখালেখি করা, পলিসি মেকারদের নলেজ দেওয়ার চেষ্টা করা।
এখন আপনি বলুন, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা রিসেন্ট পাস্টে বিশেষ করে ক্রিকেটের প্রসারের সাথে সাথে আমি তো দেখছি বেশ ভালোই লাগে, বাইরে থেকে দেখা যায়। সত্যিকার অর্থেই কি এইটা এতটা লুক্রেটিভ হয়েছে বাংলাদেশের অ্যাসপেক্টে? মিডিয়া বাজার তো খুবই অস্থির বাংলাদেশে, আপনি ডিরেক্টলি ইনভলভ আছেন, আপনি সত্যিকার অর্থে বলুন যে মিডিয়ার সিচুয়েশনটা কি, যারা তরুণরা আসতে চায় ক্রীড়া সাংবাদিকতায় তাদের জন্য আপনার কি পরামর্শ? দেখুন, এখন কিন্তু আপনি এখন কিন্তু আপনাকে আলোচনা করতে হবে যে কোভিড-19 এর আগে এবং কোভিড-19 এর পরের সিচুয়েশন। এই মুহূর্তে কিন্তু আপনার সিচুয়েশনটা মোটেও কিন্তু আপনার সুখকর কোনো পর্যায়ে নেই। তবে ক্রীড়া সাংবাদিকতার কথা যেটা আপনি বললেন, আপনি আমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন, আমার কিন্তু চাকরি হওয়ার অন্যান্য ক্ষেত্রে কিন্তু চাকরি করার অনেক সুযোগ হয়েছিল। শুধু আমার না, আপনি এই ক্রীড়া সাংবাদিকতায় যারা রয়েছেন তারা তাদের অনেকেরই কিন্তু আরো অনেক লুক্রেটিভ চাকরির সুযোগটা কিন্তু রয়েছিল। আপনি উৎপল শুভ্র আপনার এই ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন, আপনি সাইদুজ্জামান ভালো স্টুডেন্ট ছিলেন, তার কিন্তু কালের কণ্ঠে সাইদুজ্জামান, এখন মোস্তফা মামুন তিনি কিন্তু ভালো সাহিত্যিক ছিলেন না, ভালো সাহিত্যিক এখনো রয়েছেন, কিন্তু তারপরেও তিনি সাংবাদিকতায় ক্রীড়া সাংবাদিকতায় এসেছেন। আপনি যত আরো অনেক এরকম উদাহরণ আমি দিতে পারবো। তারা কিন্তু আরো অনেক লুক্রেটিভ চাকরি বা একটা নিশ্চিত চাকরির ছেড়ে কিন্তু তারপর তারা এখানে এসেছেন। কেন এসেছেন? তার একটা মাত্র কারণ হলো যে একটার প্রতি ভালোবাসা, এখানের যে প্যাশনটা। এখানে আপনি কিন্তু ফার্স্টে এসে আপনার কিন্তু লুক্রেটিভ রয়েছে বা এখানে আপনার অনেক বেশি আর্থিক নিশ্চয়তা রয়েছে, সেদিকে না গিয়ে আপনাকে কিন্তু প্রথমে যে জিনিসটা টানবে সেটি হলো যে আপনার এটার প্রতি ভালোবাসা বা এটার প্রতি আপনার প্যাশন, এটার প্রতি আপনার নেক। আমার মনে হয় যে এই কারণেই কিন্তু আমরা সবাই এই সাংবাদিকতা এসেছিলাম। আমরা কিন্তু তখনও কেউ ভাবিনি যে এই ক্রীড়া সাংবাদিকতা আসলে আমি পৃথিবীর এতগুলো দেশে ঘুরতে পারবো, আমি পৃথিবীর এতগুলো দেশে দেখতে পারবো। সে কারণে কিন্তু সাংবাদিকতা আসা না, প্রথম এবং সর্বশেষ যে কারণটা ছিল সেটা হলো যে এই খেলার প্রতি ভালোবাসা বা এই স্পোর্টসের প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করে রাখাটা। দেখুন, মাঠে কিন্তু 11 জন ক্রিকেটার খেলেন, দু দলের 11 জন 22 জন ক্রিকেটার খেলেন, কিন্তু মাঠের বাইরে যারা থাকেন, গ্যালারিতে যারা বসে থাকেন, তারাও কিন্তু নিজেদেরকে এটার একটা পার্ট হিসাবে মনে করেন। এই কারণে কিন্তু তারা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মাঠে বসে খেলাটা দেখেন। আমরা কিন্তু ক্রিকেট সাংবাদিকরাও তাই। এই খেলাটার প্রতি আমাদের নিজস্ব এক ধরনের তাড়না রয়েছে, ভালোবাসা রয়েছে, প্যাশন রয়েছে। এই কারণেই কিন্তু এই সাংবাদিকতা আমরা এসেছি। তো আমার মনে হয় যে সামনের দিনের সাংবাদিকতায় যারা আসতে চাবেন, ক্রীড়া সাংবাদিকতা যারা আসতে চাবেন, তাদেরকেও কিন্তু প্রথম এবং ফার্স্ট এবং ফরমোস্ট গোলটা থাকা উচিত যে এটার প্রতি ভালোবাসা। আপনি যদি ভালোবাসা না থাকে, আপনি যদি এটা উপভোগ করতে না পারেন, তাহলে সেখান থেকে আপনি যতই বেশি টাকা পান না কেন, সেই টাকা পেলেও আপনি কিন্তু এখানে নিজেকে পুরোপুরি ভাবে মেলে ধরতে পারবেন না বা আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। সো প্রথম এবং একমাত্র কারণটাই হলো যে আপনার এটার প্রতি আপনাকে ভালোবাসা থাকতে হবে। আজকে আলফাজ ভাই যে এত এই বয়সেও ক্রীড়া সাংবাদিকতা কমেন্ট্রি করছেন, কেন করছেন? কারণটা হলো যে তিনি কিন্তু এটা ভালোবাসেন। তিনি কিন্তু এখান থেকে যে টাকা পাচ্ছেন, তিনি নিজে বলেছেন সেটা কিন্তু একদম খুবই কম একটা বিষয়, কিন্তু তারপরে তিনি কেন রয়েছেন? তিনি রয়েছেন কারণ এটি কিন্তু তার প্যাশনে পরিণত হয়েছে, এটি কিন্তু তার ভালোবাসায় পরিণত হয়েছে। এই কারণে তিনি কিন্তু এখানে এখন এই বয়সে এসেও কিন্তু এই ধারাভাষ্য দিচ্ছেন। সরি, আমি আমার মনে হয় যে একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আর একটা কিউ দেই যে এই শুধুমাত্র ভালোবাসা আর প্যাশন দিয়ে তো যুগের পর যুগ একটা ক্ষেত্র চলতে পারে না বা এটা স্ট্রেনদেন হতে পারে না, যেটা বাংলা ধারাভাষ্যের ক্ষেত্রে এমনই হয়েছে। এই ভালোবাসা প্রেম দিয়েই এই 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, এখানে ওই অর্থে পেশাদারিত্ব দাঁড়ালো না বলে কিন্তু কোয়ালিটি লোকজন এখানে এসে বেশি দিন থাকেও নি, যে যার মতো সরে গেছে, ভেঙে গেছে, কেটে পড়েছে। আলফাজ ভাইয়েরা 2-1 জন থেকে গেছে। আরেকটা জিনিস আপনি বলুন যে বিশেষ খেলোয়াড় এবং সংগঠকদের লেজুর বৃত্তি করে অনেক ক্রীড়া সাংবাদিক, এই মার্কেটে, ক্রীড়াঙ্গনের মার্কেটে এইরকম একটা অভিযোগ চাওয়ার আছে। এই বিষয়টাকে কিভাবে ডিফেন্ড করবেন আপনি? দেখুন, লেজুর বৃত্তি আমি ঠিক এটাতে যেতে রাজি নয়। কারণটা হলো যে লেজুর বৃত্তি শব্দটা আপনি খুব আমার কাছে মনে হচ্ছে যে খুব আপত্তিকর একটা শব্দ। এটা হয়তো অনেকে এটার সাথে একমত হতে চাইবেন না। হ্যাঁ, এটা এমন হতে পারে যে তারা হয়তো কোনো ক্রীড়া সংগঠক যদি কোনো ভুল করে থাকেন, তাহলে সেই ভুলটাকে তারা হয়তো সেরকম ভাবে ব্যাখ্যা করেন না বা সেরকম ভাবে বলেন না, কিন্তু সেই সংখ্যাটা আমার মনে হয় যে খুবই নগণ্য বা সেই সংখ্যাটা খুবই অল্প। সেই সংখ্যাটা খুবই অল্প বলেই কিন্তু আজকে ক্রীড়া সাংবাদিক বাংলাদেশের এই পর্যায়ে আসতে পেরেছে। আজকে ক্রীড়া সাংবাদিকতার যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আমি মনে করি যে পুরো বাংলাদেশের
পুরো বাংলাদেশের খেলাধুলা যে আন্তর্জাতিক পর্যায়ে যায়নি, তার চেয়ে কিন্তু আমি মনে করি যে ক্রীড়া সাংবাদিকতার প্রেক্ষাপট বা ক্রীড়া সাংবাদিকতার উন্নতিটা বা ক্রীড়া সাংবাদিকরা সে তার তুলনায় আরো অনেক অনেক দূরে পর্যন্ত গিয়েছেন। বাংলাদেশের কোন ক্রীড়া সাংবাদিকের লেখা আপনি ওয়াশিংটন টাইমসে ছাপা হচ্ছে, বাংলাদেশের কোন ক্রীড়া সাংবাদিকের লেখা আপনার নিউ ইয়র্ক পোস্টে ছাপা হচ্ছে। তো এটা কিন্তু যাতা বিষয় না, উইজডনে লিখছেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। তো এটা কিন্তু মানে চারটিখানি বিষয় না। তো আমার মনে হয় যে এইভাবে এই 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 ক্রীড়া সাংবাদিকতার এই দিকটাকেও আমার মনে হয় একটু এনলাইটেন করা উচিত। আর যেটি আপনি বললেন যে ক্রীড়া সাংবাদিকদের সাথে ক্রীড়া সংগঠকদের যে লেজুর বৃত্তির কথা, সেটি ধরেন হয়তো কোনো ক্ষেত্রে লেজুর বৃত্তি কি যে হয়তো তারা যে ভুলটি করেছেন সেই ভুলটিকে সেরকম ভাবে এক্সপোজ করেন না অনেক ক্রীড়া সাংবাদিক, কিন্তু তাই বলে সব ক্রীড়া সাংবাদিক যে আপনার এক পাল্লায় ফেলতে আপনি ফেলবেন সেটি ভাবার কোনো কারণ নেই। আমার মনে হয় যে সেই হ্যাঁ কেউ কেউ মুষ্টিমেয় কিছু সেটি বাংলাদেশের আমার মনে হয় যে শুধুমাত্র ক্রীড়া সাংবাদিকদের ক্ষেত্রে নয়, সেটি আমার মনে হয় যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা পার্সপেক্টিভে কিন্তু আপনি এরকম জিনিস পাবেন। এখান থেকে আমার মনে হয় যে এটা পুরো বাংলাদেশের মধ্যেই, এখানে আপনি কোনো কিছু কিন্তু সেগ্রিগেট করতে পারবেন না যে হ্যাঁ ক্রীড়া সাংবাদিকরা এই পর্যায়ে বা আপনি এই পর্যায়ে আপনি এখন যেখানে যে চাকরিটা করেন সেই চাকরির ক্ষেত্রেও কিন্তু সেরকম ভাবে রয়েছে। আপনাকে কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন বা বস জানি রয়েছেন অথবা অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তোষামতগিরি করতে হয়, তারা তোষামত পছন্দ করেন, তারা তেলবাজি পছন্দ করেন, সেটিও কিন্তু রয়েছে অনেক ক্ষেত্রে। সো আমার মনে হয় যে পুরো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেই সংখ্যাটা খুবই কম, এবং এখানে ক্রীড়া সাংবাদিকরা তাদের কাজটুকু ঠিক মতো করছেন বলেই কিন্তু আজকে ক্রীড়া সাংবাদিকতা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এটাকে অনেকে এখন একটা পেশা হিসাবে নিতে পারছেন, এবং অনেক টেলিভিশনে বা অনেক পত্রিকায় ক্রীড়া সাংবাদিকতাটাকে সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। জি থ্যাংক ইউ কায়সার ভাই। আমরা অনুষ্ঠানটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলফাজ ভাই আপনার কাছে শেষবারের মতোই যাচ্ছি। আজকের যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে ক্রীড়া সাংবাদিকতা দিবস এবং একই সাথে আমাদের ক্রীড়া সাংবাদিকতা, সেখানে ক্রীড়া ধারা বর্ণনা ন্যাচারালি আপনার উপস্থিতি আমার উপস্থিতি অনেকটা নিয়ে এসছে। আজকের এই বিষয়টিকে সাম আপ করলে ফিনিশিং এ আপনি কনক্লুডিং রিমার্কস কি বলবেন? আমি দু চারটে কথা আবার বড় করে বা নতুন করে বলতে চাই, জোর করে বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব বড় বড় সাংবাদিক আমরা জন্ম লাভ করতে দেখেছি এবং তাদের অনুপস্থিতি আমরা মিস করি। তবে পিছু পিছু বেশ কিছু তরুণ প্রজন্মের সাংবাদিক এসছেন বলেই তাদের জায়গাটা হয়তো তারা পূরণ করে নিতে পেরেছেন। তাদের কথা একটু আগেই আমি বলেছি, অনেকের কথাই আলোচনাও এসছে, কায়সারও তাদের মধ্যে অন্যতম একজনের কথাও বলতে হবে। তো আমরা অনেক সময় হয় কি নিজেদের ঘরের লোকের প্রতি নিজের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো ভুলে যাই। আমরা বাংলার প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু আমরা ভুলে গেছি। 50 বছরেও বাংলাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এর জন্য আমাদের সকলের লজ্জা পাওয়া উচিত। খালি আমার না, কায়সারও লজ্জা পাওয়া উচিত, এবং যেদিন বিসিবির প্রেসিডেন্ট লজ্জা পাবেন সেই দিন হয়তো আমার মনে হয় আমরা আর এক স্টেপ কাছাকাছি যাব বাংলা প্রতিষ্ঠিত করার। উনি কবে লজ্জা পাবেন? ওনাকে লজ্জা দেওয়ার জন্য একটু সাহায্য চাচ্ছি। যারা লেখালেখি করে সাংবাদিকতা করেন তারা দয়া করে একটু লিখুন, যাতে আমরা আমাদের যে এই দাবিটা, এই যে আমাদের চাওয়াটা, এটা একটু মজবুত করতে পারি। 1 2 নম্বর হচ্ছে যে কেউই কিন্তু রিকগনিশন ছাড়া আমার মনে হয় খুব ভালো কাজ করে যেতে পারেন না। আমরা কিন্তু খুব অল্প পয়সায় বা অল্প সম্মানিতে কাজ করি যার যার ক্ষেত্রে সকলেই। অনেক পত্রিকা রয়েছে যেখানকার সাংবাদিকরা মাসে ঠিক বেতনও পাচ্ছেন না, সে কথাও কিন্তু আমাদের জানা, কিন্তু এর মধ্যেও আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। একটু আগে কায়সার যেমন করে বলছিল যে আমরা যে টাকা পাই সে টাকার জন্য কিন্তু মোটেও কমেন্ট্রি করতে আসি না। কমেন্ট্রি করতে আসি এই জন্যে যে আমাদের একটা প্যাশন রয়েছে, খেলাটাকে ভালোবাসি, আমাদের একটা শ্রোতা গোষ্ঠী রয়েছে। আমার কণ্ঠ রেডিওতে না গেলে বা টেলিভিশনে না গেলে তাদের কাছ থেকে দাবি আসে, কেন আপনাকে দেখছি না, কেন এটা শুনতে পাচ্ছি না, সেইটা রেসপন্ড করার জন্য আমরা কিন্তু যাই। তো আমার কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে একটা কেউ না কেউ, কর্তৃপক্ষ তো অনেকগুলোই রয়েছে, যেরকম রেডিও একটা প্ল্যাটফর্ম রয়েছে, তারা করতে পারে। আমাদের জার্নালিস্ট ফোরাম বা প্ল্যাটফর্ম যেটা রয়েছে, যেটা ক্রীড়া লেখক সমিতি, তারাও কিন্তু বছর বলে একটা কাউকে না কাউকে একটা রিকগনিশন দিতে পারে যে উনি এই বছরে খুব ভালো ধারা বর্ণনা করেছেন, বা এই বছরে অমুক ছেলেটা উঠে এসছে যার ভিতর আমরা খুব স্পার্কল বা স্কুলিংও দেখছি যে আগামীতে খুব ভালো ধারা বর্ণনা ভাষ্যকার হবে। এইরকম একটা কিছু যদি নিয়মিতভাবে করা হয় তাহলে সেইটাকে পাওয়ার জন্যও কিন্তু
যারা আছেন তারা কাজ করবেন এবং যারা নতুন আসবেন তারা অনুপ্রাণিত হবেন। আমাদের স্পোর্টস মিনিস্ট্রি রয়েছে, তারা প্রতি বছর অন্তত পক্ষে এই রিকগনিশন গুলো দেওয়ার ব্যবস্থা নিতে পারে। এবং সর্বোপরি এক সময় কিন্তু আমরা জানি 21 পদক, তারপরে প্রেসিডেন্ট পদক, এগুলো সব দেওয়া হয়েছে। অমিত ভাই পেয়েছেন, মিন্টু ভাই পেয়েছেন। সেই ধরনের প্রচলন কিন্তু আমাদের এখানে করতে হবে। আমরা যদি ভারতের কথা বলি, সেখানে পদ্মশ্রী, পদ্মভূষণ এগুলো কিন্তু তারা পাচ্ছেন এবং নিজেদেরকে গর্বিত মনে করছেন এবং মৃত্যুর সময় অন্তত বলতে পারছেন যে আমি 40 বছর বা 50 বছর খেলাধুলার ক্ষেত্রে যে অবদান রাখার চেষ্টা করেছি, সেটা একটা স্বীকৃতি নিয়ে অন্তত পক্ষে আমি মারা যাচ্ছি। তো এই জিনিসগুলো নিয়ে একটু লেখালেখি হোক। এই লেখালেখি করতে একটু কলম বা কালি খরচ করবেন আমাদের যারা রয়েছেন তারা, এটা আমার প্রত্যাশা। এবং এগুলো করলে, এবং সেই পাশাপাশি আমি এটাও চাচ্ছি যে আমাদের মান উন্নয়ন যাতে হয়, আমাদের মানটা যেন সঠিক থাকে। ওই যে একটু লেজুর ভিত্তিকের কথা একটু আলোচনায় এসেছিল, এই লেজুর ভিত্তিক লোকজন যেন বেশি না চলে আসে মাইক্রোফোনের সামনে এবং তারা যাতে বেশি প্রাধান্য না পায়, তাদের সমালোচনাগুলো যাতে ঠিক মতন লেখালেখি হয়। যে ধরাধরি করে মাইক্রোফোনে এসছে ঠিক আছে, কিন্তু সে খারাপ কমেন্ট্রি করতে মানে খারাপ কমেন্ট্রি করেছে বা করে, সে কথা যেন সাহসের সাথে লেখা হয়। ধরাধরি করে বিদেশেও চলে যাচ্ছে কমেন্ট্রি করার জন্য, কিন্তু আমাদের জার্নালিস্টরা কেউ লিখছেন না যে সে ধরাধরি করে গেছে এবং তার পারফরমেন্স ইন ফ্রন্ট অফ মাইক্রোফোন মোটেও স্যাটিসফ্যাক্টরি ছিল না। দেশে এর চাইতে অনেক ভালো মানের কমেন্টেটর রয়ে গেল, যাদেরকে পাঠালে দেশের মান বা দেশের ইজ্জত বাড়তে পারতো। এই কথাটা কেউ লেখে না, ওইটা আমার কাছে লাগে। আমি আশা করবো আমার কথা, আমার মাইন্ডটাকে কায়সার বুঝতে পেরেছে এবং যারা শুনছেন আজকের অনুষ্ঠান, যারা লেখালেখি করেন, তারা দয়া করে আমাদেরকে একটু সাহায্য করবেন টু সেট থিংস ইন দ্য রাইট ট্র্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আলফাজউদ্দিন আহমেদ। কায়সার ভাই, আজকের এই বিষয়বস্তু এবং আলফাজ ভাইয়ের কথার প্রেক্ষিতে আপনি কনক্লুডিং রিমার্কসে কি বলবেন? আমাদের অনেক দর্শক শ্রোতা তারাও শুনছে, আমি একটা জিনিস দিয়ে একটু শেষ করতে চাই। সেটি হলো আজকে আমরা যখন এই আলোচনা করছি তখন আমাদের অনেক ক্রীড়া সাংবাদিক কিন্তু এই কোভিড-19 পজিটিভ হয়ে বাসায় আক্রান্ত রয়েছেন, কেউ কিন্তু হাসপাতালে রয়েছেন। এবং আমার পরিচিত দুজন, আমার পরিচিত এবং আমার সাথে একসাথে কাজ করেছি এমন সাংবাদিক কিন্তু, ক্রীড়া সাংবাদিক কিন্তু মারা গিয়েছেন। মাহমুদুল হাকিম অপু, তিনি কিন্তু আমার সাথে কিছুদিন আগেও সকালের খবরে ছিলেন, তিনিও মারা গিয়েছেন। রাজশাহীতে মাসুম ভাই, যিনি কিন্তু আমাদের বিএসপি এর সদস্য ছিলেন, তিনি কিন্তু মারা গিয়েছেন। তিনি ব্যাংকে কাজ করতেন এবং সাথে তিনি এই সোনালী বার্তা নামে একটা পত্রিকা রয়েছে রাজশাহীতে, সেখানে তিনি কাজ করতেন এবং তিনি বিএসপি এর রাজশাহীর কিন্তু আপনি প্রেসিডেন্ট ছিলেন। আজকে সেকান্দার আলী, সমকালের সাংবাদিক, তানজিম বাংলা ট্রিবিউনের কাজ করেন, আমার সাথে তিনি কাজ করেছেন। তারা সবাই কিন্তু অসুস্থ হয়ে রয়েছেন এবং কোভিড-19 পজিটিভ রয়ে বাসায় লড়ছেন। ইশতিয়াক পারভেজ নিলয়, তিনিও কিন্তু সেই সমস্যা উপসর্গ নিয়ে লড়ছেন। তো আমার মনে হয় যে তাদের জন্য আমরা সবাই একটু দোয়া কামনা করি যেন তারা ভালো হয়ে উঠতে পারেন, সুস্থ হয়ে উঠতে পারেন খুব দ্রুত। এবং আলফাজ ভাই শুরুতে যেরকম ভাবে বলছিলেন যে কোভিড-19, তার কাছে মনে হচ্ছে যে এই মহামারীটি আসলে খুব লম্বা সময় নেবে না এবং এর বিরুদ্ধে লড়ে কিন্তু আমরা জিততে পারবো। এবং আমিও একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ কখনো হারে না, মানুষ সবসময় জেতে, হয়তো জেতাটা একটু তার জন্য সময় লাগতে পারে। তো আমার মনে হয় যে সেই সময়ের অপেক্ষায় আমরা সবাই থাকি এবং আবার সুস্থ স্বাভাবিক সময় আলোচনার মতো আরো অনেক আলোচনা ভালোভাবে করতে পারবো, যাতে শুধুমাত্র ক্রীড়া সাংবাদিক, শুধু পেন সাংবাদিক না বা আপনার ফটোগ্রাফার না, ধারাভাষ্যকাররাও সবাই যেন ভালো মতো করে তারা নিজেদের অবস্থানে থেকে নিজেদেরকে এনহ্যান্স করতে পারেন এবং তাতে কিন্তু সার্বিক অর্থে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকটাই আপনার উন্নততর হবে। আর একটা বিষয় আমি একটু আবার যোগ করতে চাই, সেটি হলো যে আমি একটা বিষয় শামসুল ভাই একটা জাস্ট লাস্ট একটা শেষ করতে চাই। সেটি হলো যে আমি যেটা প্রথমে বলেছিলাম সেটাতে আমি কিন্তু এখন পর্যন্ত স্ট্রিক্ট রয়েছি যে আপনি এখানে ক্রীড়া সাংবাদিকতায় কেউ কিন্তু আলাদা না, সবার হয়তো ফরমেশন ভিন্ন, কিন্তু তাদের সবার কাজ কিন্তু, কাজের ধারাটা আলাদা, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একই, যে খেলার প্রতি ভালোবাসা এবং এই খেলাটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া। অ্যাবসলিউটলি, আমরা পূর্ণ সহমত পোষণ করছি আপনার সাথে। আমাদের আরেকজন অতিথি, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ, পুরো অনুষ্ঠান জুড়ে চেষ্টা করছিলেন, কিন্তু ওই যে প্রযুক্তির বেড়াজাল বা প্রযুক্তি কখনো কখনো আপনাকে মানে যুক্ত হতে দেয় না, সেই কারিগরি ত্রুটির কারণে উনি আমাদের সাথে আজকে যুক্ত হতে পারেননি বলে দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমরাও মঞ্জুর মোর্শেদকে খুব মিস করলাম, তিনি থাকলে হয়তো আলোচনাটা আরো জমে যেতে পারতো, তারও কিছু ইম্পর্টেন্ট ইনপুট দেওয়ার ছিল নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানে। তারপরেও হঠাৎ করেই বাংলাদেশের
বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন। ক্রীড়া সাংবাদিকতার জগতে সমগ্র বিশ্বে এবং আমাদের বাংলাদেশে যারা পথিকৃৎ, যারা সিনিয়র মোস্ট আমাদের মধ্যে আছেন বা নেই, প্রত্যেকের আত্মার শান্তি কামনা করছে। এবং কায়সার ভাই যেমনটি বললেন, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা কোভিড-19 পজিটিভ হয়ে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন খুব সম্প্রতি, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং যারা অসুস্থ হয়ে ঘরে লড়াই করছেন, তাদের এই লড়াই যাতে সহজ হয়, স্বাভাবিক সুস্থ জীবনে যাতে তারা খুব দ্রুত ফিরে আসতে পারে এবং আবারও তাদের সেই কলম বা মাইক্রোফোনে ঝড় তুলে ক্রীড়াকে এগিয়ে নিতে পারে বিশ্ব দরবারে সুন্দরভাবে। এই প্রত্যাশায় আজকের স্পোর্টস টক উইথ শামসুল ইসলাম এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও কথা হবে স্পোর্টস টকে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। বাই বাই।